বাংলা কাহিনী কথায় সুস্বাগতম প্রিয় শ্রোতা বন্ধু। নমস্কার, আমি প্রীতি। আজকের অলৌকিক পর্বে আপনারা শুনছেন লেখক নির্ভীত রায়ের লেখা গ্রাম বাংলার গল্প ষষ্ঠী বাহন। এটি প্রথম পর্ব। সে তোমরা যাই বলো ভাই, আমার কর্তার মতো অমন ভালো মানুষ হয় না। ঝগড়া নেই, ঝাঁটি নেই, অন্যের সাথে পাচে নেই। চুপ কর, তোকে আর সার্টিফিকেট দিতে হবে না। ওনার কর্তার মতো ভালো মানুষ আর হয় না। রাগ নেই, ঝাল নেই, সে আবার পুরুষ মানুষ কিসের রে? আজ তো একটা ক্যাবলা। অমন বউনে একটা মেনিমুখ স্বামী আমার দু চোখের বিষ বাবু। আর পছন্দ বলি বাবার, গোটা দেশে আর পাত্র ছিল না। বেছে বেছে শেষ পর্যন্ত কিনা অমন একটা গেয়েও বুঝ জোটালে। কোন অজপাড়া গায়ে কটা ডোবা আর কটা বিঘে বাঁজা জমি আছে সেটাই বড় হলো। আর হোমিওপ্যাথ আবার ডাক্তার হলো কবে? আমিও তো বাপু টুলু বুলুকে পেট খারাপে নাস্ক ভূমিকা আর পড়ে টড়ে গেলে আর্নিকা খাওয়ায় না। এদের ছিঁড়িছাঁদ বোঝা আমার পক্ষে কম্য নয়। বরদিদির বড্ড মুখ। রঞ্জনা আর ঘাঁটায়নি, চুপ করে গেছে। মনে মনে কিন্তু রাগ করার বদলে খানিকটা খুশি হয়েছে বটে। বরদিদির একটা লুকোনো হিংসে আছে, এটা সে বেশ বোঝে। বরদি কিয়াতলায় কোম্পানির ফ্ল্যাটে থাকে। স্বামী ইঞ্জিনিয়ার, কিন্তু স্থাবর অস্থাবর বলতে যা কিছু বোনেদের মধ্যে সেটা রঞ্জনারই আছে। চাকরি করে সে সম্পত্তি বানানো যায় না, কিন্তু ও কথা তুলে বড়দিকে খোঁটা দেওয়া স্বভাবে নেই তার। সারা বছরে এই ভাইফোঁটায় যা একটা দেখা সাক্ষাৎ। নইলে শ্বশুর বাড়িতে যখন দুর্গা পূজা থেকে শুরু করে সব পুজো আচারের চল আছে, তখন বাপের বাড়ি আসার প্রশ্ন ওঠে না। মা অবশ্য বলেছিলেন, পুজো আচ্ছা না হয় বাদ দিলাম, তা বলে সারা বছরেও কি একবার সময় পাস না একটু ঘুরে যাবার? রঞ্জনা হাসে, বলে, বিশ্বাস করো মা, একটা মুহূর্ত চোখের আড়াল করতে চায় না। আর এই যে কটা দিন ঘুরে যাব, তখন গিয়ে শুনবো ভালো করে খাওয়া দাওয়া করেনি আর সারা দিন রোগই দেখি বেরিয়েছে। কোনো কিছু মুখ ফুটে বলে না যে এই হয়েছে জ্বালা। মা মনে মনে খুশি হন বটে, কিন্তু মুখে তার রাগের ছাপ পড়ে। তাই বলে কি বাপু মা বাবা একেবারে পর হয়ে যাবে নাকি? এতখানি বয়স হলো, এত ছেলে মেয়ে মানুষ করলু, এমন আদিক্ষিতা কোথাও দেখিনি বাপু। রঞ্জনা এবারও উত্তর দেয় না, মুখ টিপে হাসে। রান্নাঘরের দিকে চলে যান হয়তো কাজের তাড়ায়। বরদের দোষ নেই। বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে রঞ্জনা ভেবেছে, এত সব বিষয় সম্পত্তি এই লোকটা একা হাতে সামলাবে কি করে। এতদিন যে কিভাবে সামলেছে সেটাই আরো অবাক করে তাকে। না, মেয়েরা স্বামীর কাছ থেকে যতটুকু আশা করে, অন্তত রঞ্জনার মতো ঘরোয়া মেয়েরা তার কোনো কিছু নিয়েই ষষ্ঠী বাহনের বিরুদ্ধে অভিযোগ করা যায় না। কিন্তু স্বামীর বিষয় সম্পত্তি ভালো মন্দ নিয়ে ভাবলেই তার ভয় হয়। এই মানুষ ঠকাতে আবার বুদ্ধি লাগে নাকি? দুনিয়ার লোককে যে এমন বিশ্বাস করে বসে আছে, সে ঠকবে না তো ঠকবে কি? আর গা দেশে জমে জিরেতে যা অজস্র ঝামেলা, রঞ্জনা তো একরকম সিটিয়ে থেকেছে। শাশুড়ি তখন বেঁচে, দেওর ননদের বালাই নেই। রঞ্জনা তার স্বামীকে
কোনো কথা বললেই হেসে বলে, না না, লোকের কি আর পাপ করার ভয় নেই? পাপের সাজা কত ভীষণ হয় জানো? আজকের দিনে এরকম সব কথা শুনলে কার না হাসি পায়। রঞ্জনারও প্রথম প্রথম পেয়েছিল, কিন্তু অমন ভালো মানুষটার এমন একটা বিশ্বাসে আঘাত দিতে তার মন সরেনি। বিশ্বাসের ভিত্তিটা অবশ্য শাশুড়ির সঙ্গে গল্প করতে করতেই খুঁজে পেয়েছে রঞ্জনা। জমির কাছে তদারকি করতে কিংবা রুগী দেখতে ষষ্ঠী বাউন বেরিয়ে গেলে অত বড় বাড়িটায় মাত্র দুটি প্রাণী। কাজের লোকগুলো দিনে থাকে, বেশিরভাগ সময় গোটা বাড়িটা যেন খাঁ খাঁ করে। জীবিত প্রাণী বলতে কতগুলো বেড়াল। শাশুড়ির বেড়ালে ভক্তি। ষষ্ঠী বাহনের বাবা জিমুত বাহন চক্রবর্তী সারা জীবন সাধুসঙ্গ করে কাটিয়েছে। অনেক বয়স অবধি তার ছেলেপুলে হয়নি। শেষ পর্যন্ত শাশুড়ি মা ষষ্ঠীর থানে মানত করার পর বিয়ের 10 বছর বাদে এই ছেলে। ছেলের নামও তাই দেবতার নামই। আর তখন থেকেই এ বাড়িতে বেড়ালের আদর আর আনাগোনা শুরু। রঞ্জনার প্রথমে গা ঘিন ঘিন করত। এমন পায়ে পায়ে ঘোরে বেড়ালগুলো এখন গা সওয়া হয়ে গিয়েছে। জিমুত বাহনের কপাল ফিরিয়েওছে এই ছেলে। শাশুড়ি বলেন, এত বড় বিষয় সম্পত্তি সব শরিকরা দখল করে আমাদের একটা মাটির ঘরে থাকতে দিয়েছিল। ওর তাতেও কোনো খেয়াল নেই। আমি দুবেলা দুমুঠোর জন্য সব লজ্জা ছেড়ে পড়শির কাছে হাত পেতেছি শেষে। তারপর ষষ্ঠী বড় হয়ে সব কিছু আবার ফিরিয়ে আনলো। তবে অবাক কাণ্ড মা, তার জন্য একবারের তরে মামলা মোকদ্দমা করতে হয়নি। যে শরিকরা আমাদের পথে বসিয়েছিল, ষষ্ঠী একদিন তাদের কাছে গিয়ে বললে, জমি চাইনি, অন্তত বসত বাড়িটা আমাদের ফিরিয়ে দাও, আর ঠাকুর দালানটা। তার 5 জনের সামনে ওকে প্রায় গলা ধাক্কা দিয়েই বের করে দিল ওরা। তখন ষষ্ঠীর বয়স 18। বললে বিশ্বাস যাবে না মা, তার 7 দিনও পুরো হয়নি। দাস বমিতে গোটা বংশটা শেষ হয়ে গেল। তার বছর 2 বাদে পরাণ মণ্ডল একবার পিছনে লেগেছিল। 3 দিনের জ্বরে পাগল হয়ে গেল সে। সবই মায়ের কৃপা, বুঝলে মা? শাশুড়ি কপালে হাত ছোঁয়ান। তারপর থেকে আর কেউ নজর দেয়নি বটে। ভালো মানুষের বোঝা ভগবান বন। তবে ওর বাবা আর এ বাড়িতে আসেননি, ওই খড়ের বাড়িতেই দেহ রেখেছেন। তিনি আবার ষষ্ঠীর এসব কাজ একদম পছন্দ করতেন না। আমি বলি, দেখো, তুমি না হয় রাত দিন সাধুসঙ্গ করছো, কিন্তু তোমার বউ ছেলের ব্যবস্থা কি ভিক্ষে করে হবে? তা না থাকলে সংসার করা কেন বাবু? নিপাট সত্য কথা। কিন্তু রঞ্জনা কথাগুলো শোনার পর থেকে স্বামীকে যেন একবার নতুন করে বোঝবার চেষ্টা করেছে। যুক্তিহীন একটা ভয় কেমন যেন বাসা বেঁধেছে তার মনের কোণে তারপর থেকে, যে ভয়ের কোনো ভিত্তি নেই। তবে আগের থেকে যেন একটু বেশি স্বামীর কথা শুনে চলার চেষ্টা করেছে সে। শান্তনুর কিন্তু কলিকাপুরে আসতে ভারী ভালো লাগে। রঞ্জনা আর সে পিঠোপিঠি ভাই বোন। তাছাড়া বড়দি মেজদি পছন্দ না করলেও শ্বশুরদাকে তার খুব পছন্দ। রঞ্জনার বিয়ের রাত্রিরেই যখন বড়দি মেজদি জামাইয়ের গোল গাল চেহারা, টোপা টোপা গাল আর সবুজ সবুজ নিরীহ চোখের চাউনি নিয়ে তাকে ভেবা গঙ্গারাম ঠাউরে
গা জ্বালানো ঠাট্টা মশকরা শুরু করেছিল। তখন সেও যে তাতে যোগ দেয়নি তা নয়। যখন জামাই ডিএমএস ডাক্তার শুনে বর্দি মুখ টিপে হেসে বলেছিল, হোমিওপ্যাথি? তা আগে যেন শুনেছিলাম ডাক্তার। তখন জামাইবাবুকে আর একটু পর্যদস্ত করার সুযোগ পেয়ে সেও বলেছিল, ডিএমএস মানে তো ধরা মাত্র শেষ, তাই না রে দিদি? হাসির রোল মিলিয়ে যাওয়ার পরে তখন ছোট্ট একটা উত্তর দিয়েছিল নতুন জামাই, ঠিকই বলেছ, তবে রোগী নয়, রোগ। নিরীহ গোপেচারী লোকটাকে সেদিন অনেক চেষ্টা করেও বিপাকে ফেলা যায়নি। দিদিরা অবশ্য বলেছে, কেমন নাস্তা নাবুদ করলাম গঙ্গারামটাকে, বোকার মতো খালি হাসা ছাড়া উপায় ছিল না বেচারির। কিন্তু শান্তনু জানে নতুন জামাইকে অনেক আপত্তিকর কথা বললেও দিদিরা এতটুকু রাগাতে পারেনি। ষষ্ঠীদাকে সেদিন থেকেই তার ভারী পছন্দ। এর উপর আছে তার পাড়া গায়ের টান। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় হয় না সব সময়। রঞ্জনার দিরাগমনের পর এসে তাকে পৌঁছে দিয়ে গিয়েছিল, তারপর এই এলো। এবারও হয়তো আশা হতো না, মার মত ছিল না গোড়ায়। এবার ভালো বৃষ্টি হয়নি এদিকটায়, আর জল না হলে খরার সময় সীমান্তের এই গ্রামগুলোয় ভীষণ ডাকাতির উপদ্রব বাড়ে। এমনিতেই বাংলাদেশের সীমান্ত লাগোয়া গাঁগুলোতে গরু মোষ চুরির ঝামেলা লেগেই থাকে। আর যখন খাবার থাকে না, তখন শুরু হয় দল বেঁধে ডাকাতি। মা তাই প্রথমটায় গড়রাজি ছিলেন, কিন্তু মেয়ের জন্য চিন্তাও হয়। সারা দিন অত বড় বাড়িতে একা প্রাণী, তার উপর গায়ের লোকের বিপদে আপদে ষষ্ঠী বাহনকে রাত্রিরেও রোগী দেখতে যেতে হয়। অনেকদিন কোনো চিঠিপত্রও আসেনি। শেষ পর্যন্ত বাবা বললেন, অত বড় ছেলে একটু চোখ কান খোলা রেখে যাবে, তার আবার চিন্তা কি? ডাকাতি ওখানে চিরকালই হয়, দেশ জুড়েই চলছে, তাই বলে মেয়েটার একটা খবর নেবে না? মার জবানিতে ষষ্ঠী বাহনের নামে একটা চিঠি পাঠিয়ে শান্তনু তারপর এখানে এসেছে। চেনা জায়গা, বছর দুয়েকের মধ্যে বড় একটা ভুল হওয়ার কথা নয়। তবু বাস স্ট্যান্ডে ষষ্ঠী বাহন নিজেই এসেছে ছোট্ট সম্বন্ধীটিকে নিয়ে যেতে। কি গো শালা মশাই, এতদিনে আমাদের কথা খেয়াল পড়ল? বাস থেকে নেমে দাঁড়াতেই পিঠে চাপড় পড়ল শান্তনুর। সন্ধ্যের মুখোমুখি। শান্তনু তাকিয়ে দেখল সেই গোলগাল মুখ, ফোলা ফোলা গাল, চিকচিকি চোখের নিষ্পাপ চাউনি, ষষ্ঠী বাহন। না, আমি তো এখানে আসতে এক পায়ে খাড়া, কিন্তু কলেজের ছুটি। কলেজগুলো আজকাল ছুটি দিচ্ছে না বটে, শনি রোববারেও ক্লাস হচ্ছে শুনছি। ষষ্ঠী বাহনের কথার ধরনে হেসে ফেলে শান্তনু। না, তা নয় ঠিক, তবে আপনাদের এখানে যা সব চলছে তাতে আসতে ভয় হয়। খবরের কাগজে তো দেখি ডাকাতি নিত্য লেগেই আছে। হো হো করে হেসে ফেলে ষষ্ঠী বাহন। ডাকাত আছে তো তোমার কি? না হে, তোমার দিদি এত বড় লোক হয়নি যে বাড়িতে ডাকাত পড়বে। তবে হ্যাঁ, ছিচকে চোর টোর আছে বটে, তবে তারাও কোনোদিন আমাদের বাড়িতে পা দেয়নি। বোধহয় খাটুনি পোষাবে না ভেবেই।